সিল এবং সই পড়ে গিয়েছে। শেখ হাসিনা ফেরার পর যতই হোক আমেরিকা, শেখ হাসিনা ফেরার পর তারপর চুক্তিটি সই হবে, তারপর থেকে যা কাজ করব তখন থেকে শুরু হবে আমেরিকার সঙ্গে। সার্জিও গোরের সঙ্গে যখন পীযূষ গোয়ালের যখন বৈঠক হয়, যখন বলেন যে আমাদের এই যে ডেডলক হয়ে রয়েছে, এই যে আমাদের এটা কি বলে বাণিজ্য চুক্তিটা, সেটা ভারত ছেড়ে দিক, নালে পরে আমরা খুব অসুবিধার মধ্যে রয়েছে। শেষ পর্যন্ত আমি বলেছি যে 10% 5%ও নেমে এসছে ট্যারিফে। এখন ট্রাম্প যে কোনো মূল্যে ওই চুক্তিটা করতে চান। উনি অনেক ট্যারিফের হুমকি দিয়েছেন, রাশিয়ার ব্যাপার দিয়ে বাংলাদেশে CIA লাগিয়ে দিয়েছেন বাংলা অস্থির করার জন্য, মায়ানমারে খেলে দিয়েছেন, অনেক কিছু করেছেন। ভারতকে জব্দ করা যাচ্ছে না। যে ইন্দো প্যাসিফিক যদি দখল করতে হয় বা ওখানে যদি ঢুকতে হয়, তাহলেও ভারতকে দরকার। চীনের দৌরাত্ম্য রুখতে গেলেও ভারতকে দরকার। ফলে বাংলাদেশ যেটা, বাংলাদেশ ইস্যু যেটা, বাংলাদেশ নিয়ে যেটা ভারত শর্ত দিয়েছে, সেই শর্তটা মেনে নেওয়ার জন্য প্রেসিডেন্ট উন্মুখ হয়ে রয়েছেন। আপনাদের মনে রাখতে পারে G7 এর বৈঠকে সাইড লাইনে যখন বৈঠক হচ্ছিল, তখন ট্রাম্প একটা কথা বলেছিলেন, আজকে যদি ভারত কোনো বিপদে পড়ে তাহলে আমেরিকা সর্বপ্রথম এগিয়ে আসবে, কিন্তু নরেন্দ্র মোদীকে ক্ষমতায় থাকতে হবে। তো সেই কথাটাই আমাদের পীযূষ গোয়াল তাকে মনে করিয়ে দিয়েছেন যে আপনাদের প্রেসিডেন্ট এরকম কথা বললেন, তিনি তো অনেক কিছু বলেন তারপরে ভুলে যান। তখন সার্জিও বলেছেন যে আমাদের প্রেসিডেন্ট যা বলেন তিনি অনেক ভেবেচিন্তে বলেন। উনি যখন বলেছেন ভেবেচিন্তেই বলেছেন। শোনা কথা, তখন আমাদের পীযূষ গোয়াল একটু মুচকি হেসেছেন। রাতে বোধহয় সার্জিও গোরের এইখানে ধাক্কা লেগেছে। উনি তখন বলছেন যে আপনার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। আমি বলেছি না যে কয়েকজন কূটনীতিবিদ, রাজনীতিবিদ যার সঙ্গে ট্রাম্পের সরাসরি সম্পর্ক রয়েছে সহযোগীদের, তাদের মধ্যে সার্জিও গোর একজন। তিনি সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ফোন করেন এবং বলেন আমাদের ভারতের বাণিজ্য মন্ত্রী এই কথা বলছেন, তা আমি কি উত্তর দেব? তখন ট্রাম্প বলেছেন, স্পিকার ফোনে বলেছেন, আমি যা বলি ভেবেচিন্তেই বলি, নরেন্দ্র মোদী যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত আমি ভারতের পাশে আছি। এবার আপনারা আমায় প্রশ্ন করতে পারেন যে আপনি এই খবর জানলেন কি করে? এই খবর জানা যায় কি করে জানেন? একজন 1-to-1 যখন কথা হয় না, তার মানেই কিন্তু 1-to-1 হয় না। সেখানে শর্ট হ্যান্ডের লোক থাকে, মানে যে কোনো যিনি কথা বলছেন তার সেক্রেটারিরা থাকেন, খাতা কলম নিয়ে প্রত্যেকটি কথা লেখা হয়, এবং একজন শর্ট হ্যান্ড লেখক থাকেন, এবং গভর্নমেন্টের যে ভিডিও ধারণ করার যে মানুষটি, PIB লোক হন, প্রেস ইনফরমেশন ব্যুরোর লোক হন, তিনিও সেখানে থাকেন। এবার তারা যখন যে যার দপ্তরে ফিরে যাচ্ছে, সেখান থেকে আলাপ আলোচনার মাধ্যমে খবরগুলো আমাদের এই কারোর পরিচিতের কাছে চলে আসে, সেখান থেকে আমাদের কাছে আসে। আপনাদের একটা গল্প বলি, ভিডিওটা হয়তো একটু লম্বা হবে।
গল্পটা খুব মজাদার। একবার রাইটার্সে বুদ্ধবাবু, তখন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন জ্যোতি বসু, দুজনের ক্লোজ ডোর মিটিং হচ্ছে। আর আমাদের বর্তমানে জয়ন্ত ঘোষাল, তিনি তার পরের দিন একটি রিপোর্ট করেছেন, একদম বিস্তারিত রিপোর্ট করে দিয়েছেন। প্রেস কর্নারে পরের দিন সকলের সঙ্গে দেখা, আমরা বসে চা খাচ্ছি। হঠাৎ জয়কৃষ্ণ ঘোষ, যিনি আমাদের জ্যোতিবাবু যিনি সিও ছিলেন, তিনি এসে বললেন যে এই জয়ন্ত, তোমাকে জ্যোতিবাবু ডাকছেন। জয়ন্ত শুনে তো একবারে শার্ট ফার কোট ফোট তাড়াতাড়ি ঠিক করে, টাইয়ের নটটা ঠিক করে, আমাদের টাই পরা বাধ্যতামূলক ছিল, কোট পরা বাধ্যতামূলক ছিল। এখন তো আপনার এই সমস্ত এসে কি বলে টিভি চ্যানেল এসে সব 12টা বাজে দিয়েছে, টি শার্ট পরে নেমে যাচ্ছে, যেটা আমাদের মানে আগে যখন হতো তখন এটা হতো না, তখন একটা ব্রিটিশ কালচার ছিল, আর আমরা স্টেটসম্যানই ছিলাম, সেই কালচারটুকু আমাদের মেনটেন করতে হতো। তো যথারীতি কিছুক্ষণ বাদে জয়ন্ত ঘোষাল এসছে, বুক চুট একেবারে কাঁধ ঝুলে গেছে। কি হলো জয়ন্ত দা, সবাই প্রশ্ন হচ্ছে। বলিস না, আমি যেতেই আমার বললো যে তোমার খবরটা কে দিয়েছে, নামটা তুমি শুধু আমায় বলো। আসলে মুখ্যমন্ত্রী যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যখন কথা বলছেন, তখনও কিন্তু দুজনে একটা রাজ্যের মধ্যে দুজনের লোক কিন্তু বসে আছে প্রত্যেকটি পয়েন্ট লিখে নেওয়ার জন্য, কারণ আলোচনা তো দুজনের মধ্যে হচ্ছে। লিখবেটা কে? আপনি আমি নই, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, কে কি উত্তর দিচ্ছে। একজন মাইক্রোফোন নিয়ে বসে থাকে, একজন শর্ট হ্যান্ড নেয়, একজন সরকারি যিনি ফটোগ্রাফার, ভিডিও ফটোগ্রাফার, তিনিও থাকেন। এখন তিনি যখন দপ্তরে যান, দপ্তর থেকে ওরা ভাবেই জয়ন্ত ঘোষালের কাছে লিক করেছিল, কিন্তু তার চাকরি বাঁচানোর জন্য জয়ন্ত ঘোষাল ঝাড় খেয়েছে, কিন্তু এসে বলেনি। আমরা সেভাবেই খবরটা পাই। তো এখন এই যে আপনাদের দেশে ফাঁসির দড়ি ফড়ি রেডি ফেডি হচ্ছে না, একজন মহিলা ফাঁসুরেকে আপনারা জোগাড় করেছেন কোত্থেকে? তিনি তো একেবারে ম্যানিলা রোপে না কি রোপ আপনারা দেখেছেন, তাদের খুব করে কলা আর দই ফই তেল ফেল খুব মাখাচ্ছেন, যেন শেখ হাসিনা আসবেন আর তাকে সঙ্গে সঙ্গে ঝুলিয়ে দেওয়া হবে। এই যে সার্জিও ঘোষ যে যাচ্ছেন, সার্জিও ঘোষ তিনি গিয়ে তিনি তো এই প্রশ্নগুলোই করবেন যে আপনাদের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল, বাণিজ্যিক চুক্তি, পশুখাদ্য থেকে অস্ত্র পর্যন্ত সব আপনারা আমেরিকা থেকে নেবেন। তাছাড়া ভারত এবং আমেরিকা যৌথভাবে 10 দফা আপনার প্রতিশ্রুতিপত্র সই করানোর পর আপনি এই ক্ষমতায় এসে বসেছেন 17 বছর বাদে। এই সেই চুক্তিপত্র, প্রতিশ্রুতিপত্র। এবার আপনি বলুন, আপনি চীনের সঙ্গে এইগুলো করলেন কি করে, কোন যুক্তিতে? এইসব প্রশ্ন উঠবে এবং শেখ হাসিনা প্রসঙ্গ উঠবে। সুতরাং এটা বলাই যেতে পারে যে শেখ হাসিনা প্রসঙ্গে ট্রাম্প মোদিকে গ্রিন কার্ড দিয়ে দিল। কি যে সময় ফিরুন না কেন,
তাকে সসম্মানে দেশে রাজনীতি করতে দেওয়া হবে। এইবার তিনি কি হিসেবে ঢুকবেন না হিসেবে ঢুকবেন সেটা পরের কথা। আপাতত সেপ্টেম্বর আসতে দিন, তাহলে বুঝতে পারবেন যে কি হতে চলেছে। এখন এই ভিডিওটার দুপুরবেলাতেই আমি করতে পারতাম, দুপুরবেলা শুধু আমি বিজনেসটুকু করেছি, আর একটা পার্ট আমি ধরে রেখে দিয়েছি সন্ধ্যেবেলা ভিডিওর জন্য। সবই যদি একসঙ্গে বলে দিই আপনারা দেখবেন তো অ্যাভারেজ ভিউজ টাইম 7 থেকে 8 থেকে 9 হয় অ্যাভারেজ ভিউজ টাইম। আপনারা পুরো ভিডিও কেউ দেখেন না, অথচ আপনারা ওই ভিডিওর মধ্যেই যা বলা আছে সেটাই আবার জিজ্ঞেস করেন আমাকে। দয়া করে ভিডিওটা দেখলে পুরোটা দেখবেন, নইলে স্কিপ করে যাবেন। ভিডিও না দেখে পুরো আমায় বেকার প্রশ্ন করে আর এই প্রশ্ন সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই। সুতরাং যে যতই লাফাক, যতই চিৎকার করুক, আমেরিকার সামনে, ভারতের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নেই। আর এখানে আমেরিকার স্বার্থ রয়েছে, আর এখানে ভারতেরও স্বার্থ রয়েছে। উল্টে আবার আমেরিকা একটু চাপে আছে, সেটা হচ্ছে সামনে ব্রিক্স সম্মেলন। ব্রিক্সের মুদ্রা যদি নাও বেরোয়, ব্রিক্সের দেশগুলো যদি নিজেদের মধ্যে কারেন্সিতে ব্যবসা করে, তাহলেও তো মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ। কারণ এটা ডলারাইজেশনের দিকেই তো যাচ্ছে। ডলারের ব্যবহার যদি না হয় তাহলে ডলারাইজেশন হবে। আর আগের ভিডিওতে এই ব্যাখ্যা করেছি যে আমেরিকার কি অবস্থা, খাদ্যপণ্যের কি অবস্থা। আমাদের যে বাণিজ্য চুক্তি সেটা 99.9% রেডি হয়ে গিয়েছে। আমেরিকা সিল এবং সই পড়ে গিয়েছে বাণিজ্য সচিবের, সম্ভবত, কিন্তু আমাদের পড়েনি। ওই 0.1% বাকি আছে। শেখ হাসিনা ফেরার পর যতই হোক আমেরিকা, শেখ হাসিনা ফেরার পর তারপর চুক্তিটি সই হবে। তারপর থেকে যা কাজ করব তখন থেকে শুরু হবে আমেরিকার সঙ্গে, তার আগে নয়। আগে কাজ করে দেখাও, তারপর তার ফল পাবে। সবাই ভালো থাকবেন। প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয় দমটা বোধহয় বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ডটা এমন একটা নাড়া দেয়। এইসব প্রশ্নের কি উত্তর দেব? এই অনন্তসীম চক্রান্তের কি কোনো শেষ হবে না? মুক্তিযুদ্ধের সময় তো আমেরিকা আমাদের দেশের মুক্তিযুদ্ধের শত্রু ছিল। তারা তো সপ্তম নৌবহর পাঠাইছিল আমাদের মুক্তিযুদ্ধকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে। তারা কেন আমাদের মুক্তিযোদ্ধা লিস্ট করবে? এই মাতবরি তাদেরকে কে দিছে? আর আমাদের দেশের বুঝি না ভাই, বাংলাদেশটা ভাই পাউডার হওয়ার বাকি আছে। হাইসে হাইসে যারা ক্ষমা করে দেয়, এরা সাপ রে ক্ষমা করে দেয়। যে সাপ কোনোদিন সুযোগ পাইলে সুবল দিতে ভুল করে না, এবং এটা হবে যদি এইভাবে দিতে থাকে। এই সুবলটা বিএনপি খাবে, আমি এটা বলে দিলাম আজকে। আমার মনে আর জায়গায় সুবলটা বিএনপি খাবে যদি এই ধরনের ক্রিমিনালদেরকে এত প্রশ্রয় দেওয়া হয়। আমাদের মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা তো এই পর্যন্ত কোনো সরকারই করতে পারেনি, নানান জটিলতা কাজ করেছে। কিন্তু আমরা অবাক হয়ে খেয়াল করলাম যে সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সঙ্গে বিভিন্ন উদ্দেশ্যে দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করে তার আগ্রহের কথা জানালেন যে মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চায়। যুক্তরাষ্ট্র কেন মুক্তিযুদ্ধের শহীদদের তালিকার বিষয়ে এত আগ্রহী হয়ে উঠলো, বা মুক্তিযুদ্ধের ইতিহাস
সংরক্ষণের জন্য এত বেশি তাদের আগ্রহ প্রকাশ করছে, এর কারণ কি বলে মনে হয়? যে যুক্তরাষ্ট্র আমাদের ৭১-এর সরাসরি বিরোধিতা করেছে। আপনাকে ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন দেশে এবং বিদেশে, তাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয় দমটা বোধহয় বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ডটা এমন একটা নাড়া দেয়। এইসব প্রশ্নের কি উত্তর দেব? এই অনন্ত অসীম চক্রান্তের কি কোনো শেষ হবে না? মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার তালিকা বিভিন্ন সময়ে করা হয়েছে। মুক্তিযোদ্ধার তালিকার সংজ্ঞা বিভিন্ন সময়ে পরিবর্তন করা হয়েছে। সবকিছু মিলে আমি যদি বলি, আমি আজকে যদি আমার বয়স আর চ্যালেঞ্জ করা ঠিক না, মুক্তিযুদ্ধ তালিকা এখন যেটা আছে প্লাস মাইনাস করে, শুধু ওই যে আওয়ামী লীগের আমলে যে মুক্তিযোদ্ধার অনেক মুক্তিযোদ্ধা এখানে ভুয়া হিসাবে নাম তুলছে, 2008 সনের আগে উভয় দলই ক্ষমতায় ছিল, বিএনপি, আওয়ামী লীগ এবং এমনকি জাতীয় পার্টি। অনেক যাচাই বাছাই করেই মুক্তিযুদ্ধ তালিকাটা করে ফেলছে। এখন যে সরকারে আসে বলে আগেরটা করছিল ভুল, কারণ তার কিছু স্বার্থ আছে, এর মধ্যে অর্থনৈতিক স্বার্থ আছে, রাজনৈতিক স্বার্থ আছে। এই স্বার্থের কারণে প্রত্যেক সময় মুক্তিযোদ্ধার তালিকাটা নিয়ে একটা প্রশ্ন তুলে। যদি নির্দিষ্টভাবে কোন মুক্তিযোদ্ধা ভুলভাবে কোন লোক মুক্তিযোদ্ধা হিসাবে ভুলভাবে তালিকায় উঠে থাকে, তাদের সম্পর্কে এটা মানে তদন্ত করে দেখা যেতে পারে। কিন্তু একদম মুক্তিযুদ্ধের সমস্ত তালিকা ভুল, এখন আবার কই থেকে আইছে নাপিতের পুত নন্দীরা মুক্তিযুদ্ধরে ঠিক করে দিব, তার তালিকা ঠিক করে দিব, আমি এটাকে আমাদের জন্য অপমান মনে করি। এবং আমেরিকা আমাদের তালিকা করে দিবে কেন? তারা তো আমাদের আজকে যাই হোক, মুক্তিযুদ্ধের সময় তো আমেরিকা আমাদের দেশের মুক্তিযুদ্ধের শত্রু ছিল। তারা তো সপ্তম নৌবহর পাঠাইছিল আমাদের মুক্তিযুদ্ধকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে। তারা কেন আমাদের মুক্তিযোদ্ধা লিস্ট করবে? এই মাতবরি তাদেরকে কে দিছে? আর আমাদের দেশের বুঝি না ভাই। এখন তো সরকার, আমি যে কথাই বলবো সরকারি দলের মানুষ, আমি সরকারের বিরুদ্ধে বলতেছি না, এই জিনিসগুলো চিন্তা করা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো, যারা মুক্তিযোদ্ধা না এবং মুক্তিযুদ্ধ করার বয়স থাকতেও যারা মুক্তিযুদ্ধে যায় নাই এবং যারা রাজাকার আলবদর দালালের দলে ছিল, এরা সব সময় মুক্তিযুদ্ধ তালিকাটাকে বলছে আরে এটা তো একটা ভুয়া মুক্তিযুদ্ধ তালিকা। এই ষড়যন্ত্র যদি গভীরে গিয়ে মানুষ না দেখে, জানি আমি 100 বছর পরে এটা গভীরে গিয়ে দেখবে, কিন্তু খুব গভীর থেকে না ধরলে, প্রথম দিন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ 16 ডিসেম্বর, ফ্রম 17 ডিসেম্বর 1971 মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটা আমরা বুঝতে পারি নাই। ক্ষমতার দর্পে হোক, জ্ঞানের অভাবে হোক, অথবা পরস্পরের প্রতিযোগিতামূলক কারণে হোক, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে 71 সনের 17 ডিসেম্বরে স্বাধীনতা বিরোধী শক্তি চক্রান্ত করছিল, আজকে ৫-৫০ বছর পরে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হচ্ছে। এটা বলে আর লাভ নাই, আমার চোখে পানি আসে যে এগুলো বইলা কি করব? আমেরিকা আমাদেরকে ঠিক করে দিবে মুক্তিযুদ্ধের ইতিহাস আর মুক্তিযোদ্ধার ইতিহাস। না, আমি এটা মানি না, আমি মানি না। এটা খুব বড় ধরনের ভুল হবে যদি সরকার এটাকে গ্রহণ করে, খুব বড় ধরনের ভুল হবে। ঠিক আছে, যদি কিছু ভুল হয়ে থাকে সেটা ধরেন, আমি মনে করি 1 লাখ মুক্তিযোদ্ধার মধ্যে বা 100 মুক্তিযোদ্ধার মধ্যে 2 জনের নাম হয়তো বা ভুল উঠছে, বা 2 জন ষড়যন্ত্র করিয়া বা টাকা পয়সা দিয়া বিভিন্ন ভাবে চালাকি করে 2টা নাম তুলে 2টা নাম কেটে দেন, কিন্তু 98% নাম ঠিক আছে। না হলে চলেন যে আমার সাথে চ্যালেঞ্জ করেন একটা থানাতে। আমার সাথে কে চ্যালেঞ্জ করবেন? একটা থানাতে চ্যালেঞ্জ করেন গিয়া, বৈষম্য যে মুক্তিযোদ্ধারা সব আসেন,
সেখানে প্রকৃত মুক্তিযোদ্ধারাও আসুক, একটা ওপেন স্থানে মাঠে ভুয়ারা যারা আছে এরাও আসুক, ভুয়ারা আসারই সাহস পাবে না, কারণ রিয়েল মুক্তিযোদ্ধারা সব ধরবে, ওই তুই কে রে, ওই তো রাজাকারের বাচ্চা, ও কিসের মুক্তিযোদ্ধা। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে অনেক চক্রান্ত করে ভুল মুক্তিযোদ্ধার নাম তুলছে না, এটা আমি বলবো না, কিন্তু এটার সংখ্যা এমন না যে আবার নতুন করে মুক্তিযোদ্ধা গণতে হবে। যে সংখ্যাগুলো ভুলভাবে বা স্বার্থপরতার সাথে টাকা পয়সা দিয়ে চক্রান্তমূলক ভাবে তোলা হয়েছে, সেইগুলা নতুন করে কেটে দেওয়া হোক সাক্ষী প্রমাণ নিয়ে। আপনি বলছেন যে যদি যুক্তরাষ্ট্র যে সহযোগিতা করতে চাইছে সেটি গ্রহণ করে এটি ভুল হবে। সরকারের পক্ষ থেকে বা আপনার দল বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে এই প্রস্তাব গ্রহণ করবে কিনা আমরা জানি না, এখনো তো কোনো ধরনের ফাইনাল কিছু হয়নি। আমার প্রশ্ন হচ্ছে যে অনেক কিছুই তারা নাক গলাচ্ছে, আরো অনেক কিছু রয়েছে বাকি, কিন্তু সবকিছু রেখে হঠাৎ করে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের তালিকা সম্পর্কে এই আগ্রহ প্রকাশ করার কারণ কি? ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন, নিশ্চয় আপনার মনে আছে, রিসেট বাটনে প্রেস করতে হবে। এটি তারই কোনো অংশ, বিশেষ কোনো ষড়যন্ত্র 5 আগস্টের পর থেকে যা চলছে? একটা কথা বলছে যে আরো কিছু রয়েছে বাকি, এটা কিন্তু একটা গল্প। আমি আপনাকে এরকম ভাবে বলি যে একজন হাত দেখে গণক, যে কপালের লেখা দেখেও বলতে পারে, হাত দেখেও বলতে পারে যে তার কপালে কি লেখা আছে। একদিন সেই গণক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন দেখে একটা মাথার খুলি পড়ে আছে, মাথার সমস্ত চামড়া টামড়া চলে গেছে, শুধু খুলিটা পড়ে আছে, খুলিটার মাথার মধ্যে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। গণক খুব চিন্তা করলো, একটা মানুষ মরে গেল, তার সবকিছু ধ্বংস, শুধু মাথার খুলিটার মাঝে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। সেই চিন্তা করে সেই খুলিটাকে আইনা বাড়িতে আলমিরার, গ্লাসের আলমিরার ভিতরে রাখলো। সে প্রত্যেকদিন সকালবেলায় দেখে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা, না, লেখার কোনো পরিবর্তন হলে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। রাতের বেলায় দেখে, তাতেও লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা কোনো চেঞ্জ নাই। গণকের স্ত্রী ভাবে যে লোকটা কি পাগল হয়ে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়। একদিন স্বামী বাজারে গেছে, স্ত্রী পাশের বাড়িতে বেড়াইতে গেছে, পরে গেছে, ভাবি কেমন আছেন? ভাই আর কইও না, আমি তো ভালোই আছি, তোমার ভাই পাগল হয়ে গেছে। কি পাগল হয়ে গেছে? বললো যে একটা মানুষের মাথার খুলি সে প্রত্যেক দিন দেখে আর বিড়বিড় করে কি কথা বলে। তখন ওই বাড়ির, যে পাশের বাড়ির মহিলা মনে করলো স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া লাগাইয়া দিই। উনি একটা মুস্কি হাসি দিয়া বলল, আপনি তো জানেন না ভাবি, আমি তো ওই কলেজে পড়তাম সময় আপনার স্বামীও কলেজে পড়তো। ওই যে মাথার খুলি, যে মেয়েটা মাথার খুলিটা যেটা দেখছেন, এইটা তার প্রাক্তন প্রেমিকা ছিল, বাস্তবতার কারণে বিয়ে করতে পারে নাই, কাজেই সে